উই কেমিস্ট্রির সাথে যারা এই মুহূর্তে আমাদের সাথে ক্লাসটি করছো সবাইকে আসসালামু আলাইকুম। গত ক্লাস পর্যন্ত আমরা 4 নাম্বার পরমাণু মডেল পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা 5 নাম্বার পরমাণু মডেল নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল কোনো নির্দিষ্ট বিজ্ঞানীর পরমাণু মডেল নয়, বরং এখানে অনেকগুলো বিজ্ঞানীর মডেল একসাথে আলোচনা করা হয়েছে, অর্থাৎ অনেকগুলো বিজ্ঞানীর তত্ত্ব একত্রে আলোচনা করা হয়েছে। এজন্য এটা কোনো নির্দিষ্ট বিজ্ঞানীর নাম অনুসারে নামকরণ করা হয়নি। তাহলে আজকে আমরা 5 নাম্বার পরমাণু মডেল নিয়ে আলোচনা করব, যার নাম হলো কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। আচ্ছা, এই কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলের মধ্যে টোটাল কোন কোন বিজ্ঞানীর তত্ত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে তোমাদের বইয়ের মধ্যে? একটা হচ্ছে ডি ব্রোগলির সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে, তারপর হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নিয়ে আলোচনা করা হয়েছে এবং শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এক নম্বরে আমরা ফার্স্টে আজকে যেটা নিয়ে আলোচনা করব, শুধুমাত্র আমরা সেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডি ব্রোগলির তরঙ্গ সমীকরণ। ডি ব্রোগলির তরঙ্গ সমীকরণ বা ডি ব্রোগলির তত্ত্ব আমরা বলতে পারি। ডি ব্রোগলির তত্ত্ব, এই ডি ব্রোগলির তত্ত্ব দিয়ে মূলত ইলেকট্রনের যে দ্বৈত ধর্ম আছে সেটা প্রমাণিত হয় এবং আমাদের বোর পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা ছিল, অর্থাৎ mvr = nh/2π, সেটা যে আসলে প্রমাণ করে যেতে পারেনি বা সেটার কোনো ব্যাখ্যা কিন্তু বোর পরমাণু মডেল দিতে পারেনি। সেই ব্যাখ্যাটাই কিন্তু পরবর্তীতে ডি ব্রোগলি তার তরঙ্গ সমীকরণের মাধ্যমে বা তার তত্ত্বের মাধ্যমে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্মের মাধ্যমে কিন্তু তিনি সেটা প্রমাণ করে দিয়ে যেতে পারে, অর্থাৎ সক্ষম হয়। তাহলে এই ডি ব্রোগলির তত্ত্বটা আসলে কেন আসে, তিনি কি হিসেবে তত্ত্বটা দেয়, একটু খেয়াল করো। ডি ব্রোগলির তত্ত্বটা আসে হচ্ছে মূলত ইলেকট্রনের যে দ্বৈত চরিত্র আছে সেই চরিত্রটা সম্পর্ক স্থাপন করার জন্য। দেখা যায় ইলেকট্রনের একই সময়ে বা ভিন্ন ভিন্ন সময়ে সে এক এক ধরনের চরিত্র তার মধ্যে প্রদর্শন করে। একটা হচ্ছে সে এক সময় কণা ধর্ম হিসেবে নিজেকে প্রদর্শন করে, আবার তরঙ্গ ধর্ম ইলেকট্রনের মধ্যে দেখা যায়। তাহলে এই দুইটা ধর্ম আসলে কখন দেখা যায়? খেয়াল করো, যখন আমরা কোনো একটা মেটালের মধ্যে, ধাতব বন্ধনের মধ্যে বা ধাতুর মধ্যে, তোমরা ধাতব বন্ধনটা পড়ে এসেছো ক্লাস 9 10 অধ্যায় 5 এর মধ্যে আমরা ধাতব বন্ধনটা পড়ছি। সেখানে তোমরা দেখছো যে ধাতব বন্ধনের মধ্যে কতগুলো সঞ্চারণশীল মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা ধাতু বা মেটাল, এই ধাতুর মধ্যে কতগুলো মুক্ত ইলেকট্রন বিদ্যমান। সো এই মুক্ত ইলেকট্রনের মধ্যে যখন আমি উচ্চ গতিসম্পন্ন হাই ফ্রিকোয়েন্সির তরঙ্গ ফেলবো, একটু খেয়াল করো, ফটো ইলেকট্রিক এফেক্টের মধ্যে এই থিওরিটা পড়ে। সো আমি যখন একটা ইলেকট্রনের মধ্যে উচ্চ গতিসম্পন্ন একটা ফ্রিকোয়েন্সি ফেলবো বা কম্পাঙ্কের একটা তরঙ্গ ফেলবো, তখন দেখা যাবে সেই ইলেকট্রনটা এই তরঙ্গের ধাক্কা খেয়ে সে বিচ্ছিন্ন হয়ে যায় বা তার স্থানচ্যুতি ঘটে। খেয়াল করে, ইলেকট্রনটা এখানে ছিল, কিন্তু এই ইলেকট্রনের মধ্যে যখন আমি উচ্চ গতিসম্পন্ন কোন একটা তরঙ্গ ফেলবো, উচ্চ কম্পনরত একটা তরঙ্গ ফেলবো বা হাই ফ্রিকোয়েন্সি ফেলবো, যেটাকে রেডিও ওয়েভ বলে, তো এই রেডিও ওয়েভকে যখন আমি একটা ইলেকট্রনের মধ্যে ফেলবো, তখন সেই রেডিও ওয়েভের আঘাতে ইলেকট্রনটা স্থানচ্যুতি ঘটে, স্থানিক স্থান বিন্যাস ঘটে, সেখান থেকে ইলেকট্রনটা তার বিচ্যুতি ঘটায়। তার মানে আমরা এখান থেকে বলতে পারি, যেহেতু রেডিও ওয়েভ এটা একটা তরঙ্গ, তরঙ্গের আঘাতে ইলেকট্রনের স্থানের কি ঘটে, বিচ্যুতি ঘটে। তাহলে আমরা বলতে পারি যে এখানে ইলেকট্রনটা একটা পার্টিকেল হিসেবে কাজ করছে। কেন? খেয়াল করো, আমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাই, ধরো কারোর সাথে আমার একটা ধাক্কা লাগলো, তাহলে ধাক্কাটা লেগে দেখা যাবে যে আমরা দুইজন দুই পাশে ছিটকে পড়ছি। কেন এই ঘটনাটা হইলো? কারণ আমি নিজে একটা কণা, যার সাথে আমি ধাক্কাটা খেলাম সেও একটা কণা। তার মানে আমাদের দুজনের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়েছে, আমরা সংঘর্ষে লিপ্ত হয়েছি। তার মানে আমাদের দুজনের মধ্যে একটা কণা ধর্ম বিদ্যমান। ঠিক একইভাবে আমরা যদি অন্যভাবে চিন্তা করি, ধরো আমি একজন দিকে একটা বল ছুঁড়ে মারলাম, অপর দিক থেকে আরেকজন একটা বল ছুঁড়ে মারলো, তো ছুঁড়ে মারা বল দুইটা একটা নির্দিষ্ট জায়গায় এসে তারা পরস্পরের সাথে কি হলো, সংঘর্ষে লিপ্ত হলো, এবং সংঘর্ষে লিপ্ত হয়ে বল দুটি কিন্তু দুই পাশে চলে যাবে। দেখো, দুটি বল তারা পরস্পর সংঘর্ষে লিপ্ত হলো এবং সংঘর্ষ হওয়ার পরে তারা কিন্তু দুই পাশে সরে গেল। তাহলে এই ঘটনাটা কেন ঘটলো? তারা যেহেতু সংঘর্ষে লিপ্ত হয়েছে, তাদের দুইজনের মধ্যে একটা কণা ধর্ম বিদ্যমান, তাদের একটা ভর আছে, তাদের একটা গতি আছে, ভরবেগ একত্রিত হয়ে কিন্তু তারা কি হয়েছে, দুই পাশে চলে গেছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ইলেকট্রন যেহেতু একটা উচ্চ ফ্রিকোয়েন্সির তরঙ্গের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে তার স্থানের বিন্যাস ঘটছে, তাহলে ইলেকট্রনের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষটা একটা ওয়েভের মধ্যে দিয়ে ঘটছে। তাহলে ওয়েভের মধ্যেও একটা কি আছে, কণা ধর্ম আমরা দেখতে পেলাম, ইলেকট্রনের মধ্যেও একটা কি আছে, কণা ধর্ম আছে। তার মানে এখান থেকে আমরা ইলেকট্রনের একটা চরিত্র পাই যে ইলেকট্রনের মধ্যে কণা ধর্ম বিদ্যমান। তার মানে এই ইলেকট্রনটা এখন কি হিসেবে আছে, অ্যাজ এ কণা আকারে আছে মেটালের মধ্যে। ঠিক একই ভাবে তোমরা দেখবে যখন ইলেকট্রনকে একটা সরু অংশের মধ্যে দিয়ে আমরা এটাকে ফেলবো, উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রনকে, তখন সে যখন এই সরু অঞ্চল দিয়ে বের হয়ে যাবে, তখন তার কি ঘটে, বিকিরণ ঘটে। ঠিক আলোর যেমন এই ঘটনাটা ঘটে, আমরা এটা আলোর ক্ষেত্রে দেখতে পাই। তোমরা জানো আলো মানে হচ্ছে একটা ফোটন কণা, যেটা প্যাকেট আকারে চলে।
তো ওই ফোটন কণাটা কিন্তু যখন আমাদের কোনো একটা লাইট থেকে বের হয়ে আসে সে কিন্তু ছড়িয়ে পড়ে, বিভিন্ন তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। সো ওই ছড়িয়ে পড়াটা থেকে কিন্তু আমরা বলতে পারি যে আলো হচ্ছে তরঙ্গ আকারে চলে, উচ্চ গতি সম্পন্ন হয় সেই কারণে। ঠিক একইভাবে ইলেকট্রনকে যখন আমরা একইভাবে আলোর মতো করে ছড়িয়ে পড়তে দেখব, তার মানে আমরা বলতে পারি যে ইলেকট্রনের মধ্যে বিকিরিত হওয়ার ক্ষমতা আছে যেটা আলোর মধ্যে থাকে। তাহলে এখানে আলো যেরকম চরিত্র প্রদর্শন করতেছে বা ক্যারেক্টার প্রদর্শন করতেছে, ইলেকট্রনও ঠিক একইভাবে ক্যারেক্টার প্রদর্শন করতেছে, কারণ এখানেও ইলেকট্রনে কি ঘটতেছে, বিকিরণ ঘটতেছে, ঠিক কিনা? তাহলে যেহেতু বিকিরণটা ঘটতেছে তাহলে ইলেকট্রনে এখানে কি আছে, একটা ক্যারেক্টার বিদ্যমান আছে যেটা কিনা তার আলোর সাথে মিলে যায়। তাহলে এখানে ইলেকট্রন তরঙ্গ ধর্ম প্রদর্শন করতেছে। তো দেখা যায় ইলেকট্রন এক এক সময় কণা ধর্ম প্রদর্শন করে, আবার এক এক সময় তরঙ্গ ধর্ম প্রদর্শন করে। তখন বিজ্ঞানীদের মধ্যে একটা জানার আগ্রহ আসলো যে আসলে ইলেকট্রনের মধ্যে কোন ধর্মটা বিদ্যমান, সে কি আসলে কণা ধর্ম বিদ্যমান বা কণা ধর্ম প্রদর্শন করে, নাকি সে আসলে তরঙ্গ ধর্ম প্রদর্শন করে। সেখান থেকে মূলত বিজ্ঞানী ডি ব্রগলি ইলেকট্রনের সেই ধর্ম নিয়ে তিনি আলোচনা করতে গিয়ে ইলেকট্রনের দ্বৈত ধর্ম নিয়ে একটা সমীকরণ প্রকাশ করে, যেটা ডি ব্রগলি সমীকরণ বা তত্ত্ব নামে পরিচিত। এবং তিনি প্রমাণ করে ইলেকট্রনের মধ্যে একই সময়ে তরঙ্গ ধর্ম বিদ্যমান, আবার কণা ধর্ম বিদ্যমান। শুধুমাত্র ইলেকট্রন নয়, পৃথিবীতে যত কণা আছে সবার মধ্যেই কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম বিদ্যমান। তবে তিনি এটা প্রমাণ করে যে এই কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমার মধ্যে যখন কণা ধর্ম থাকবে তখন আমার মধ্যে কোনো তরঙ্গ ধর্ম থাকবে না, যেটা খুবই নগণ্য থাকবে। আবার আমার মধ্যে যখন তরঙ্গ ধর্ম থাকবে তখন আমার মধ্যে কণা ধর্মটা থাকবে খুবই নগণ্য, যেটা আনকাউন্টেবল। ঠিক এই সূত্রটাই আমরা এখন প্রমাণ করব। খেয়াল করো, আমরা যদি বলি ইউনিভার্স অর্থাৎ পুরো বিশ্ব, এই বিশ্বের মধ্যে বেসিক দুইটা উপাদান আছে। কি কি? একটা হচ্ছে এনার্জি এবং আরেকটা হচ্ছে শক্তি। শক্তি আর একটা হচ্ছে ভর। অর্থাৎ এই পুরো বিশ্বের মধ্যে দুটি ভাগে আমরা ভাগ করতে পারি বেসিক উপাদানকে, একটা হচ্ছে শক্তি, একটা হচ্ছে ভর। অর্থাৎ একটা হচ্ছে এনার্জি ই, আর একটা হচ্ছে মাস অর্থাৎ এম। এবং বিজ্ঞানী আইনস্টাইন এই ইউনিভার্সের দুটি বেসিক উপাদানকে একটা সমীকরণ দ্বারা প্রকাশ করে, যেটা সমীকরণটা হচ্ছে E = mc²। অর্থাৎ একটা নির্দিষ্ট বস্তু কণাকে যদি আমি একটা উচ্চ গতিসম্পন্ন আলোর বেগের সমান যদি গতিশীল করি, তাহলে তার মধ্যে যে শক্তিটা সঞ্চারিত হবে সেটা হচ্ছে এই E এর মান। অর্থাৎ যে কোনো একটা ভরকে যদি আমি আলোর বেগের সমান বেগে যদি আমি তাকে ছুঁড়ে মারি, তাহলে যে শক্তিটা সে অর্জন করবে সেটা হচ্ছে E এর মান, অর্থাৎ E = mc²। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমি তোমাকে বলি ধরো একটা পরমাণুর মধ্যে যদি ফিউশন বিক্রিয়া ঘটে বা নিউক্লিয়ার বিক্রিয়া ঘটে, কণাটা যখন ভেঙে যাবে তখন সেখান থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রন নির্গত হয়। সো ওই ইলেকট্রনগুলো যখন নির্গত হবে সে তরঙ্গ আকারে নির্গত হবে, এবং সে নির্গত হওয়ার ফলে কিন্তু আমরা এখান থেকে কি পাবো, কিছু শক্তি পাবো। সেই শক্তির মানটা বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক বের করে যে শক্তিটি নির্গত হবে সেই শক্তিটা হচ্ছে h নিউ, এবং যে পরিমাণ শক্তিটা নির্গত হবে, শক্তিটা যে নির্গত হচ্ছে সেই শক্তিটা হচ্ছে mc² পরিমাণ। কেন? কারণ এই যে ইলেকট্রনটা বের হচ্ছে, এই ইলেকট্রনের একটা কি আছে, ভর আছে 9.108 × 10⁻31 কিলোগ্রাম, এবং সে উচ্চ গতি সম্পন্ন আকারে বের হচ্ছে। তার মানে এই যে একটা কণা তাকে আমরা উচ্চ গতিশীল আকারে বের করে দিচ্ছি, তার মানে তার মধ্যে একটা শক্তি সঞ্চারিত হয়েছে। সেই শক্তিটার মানটা বের করতে হচ্ছে কি, ম্যাক্স প্লাঙ্ক। অর্থাৎ তিনি বলেন যে শক্তিটা বের হচ্ছে সেটা হচ্ছে E = h নিউ পরিমাণ। অর্থাৎ আমরা আইনস্টাইনের সূত্র মতে আমরা E = mc² পাই, যেখান থেকে আমরা শক্তি উৎপাদনের অবস্থাটা সম্পর্কে জানতে পারি, এবং E = h নিউ দিয়ে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে সেই শক্তিটার মান সম্পর্কে আমরা জানতে পারি। কারণ যে শক্তিটা উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু তরঙ্গ আকারে উৎপন্ন হচ্ছে, এবং সেই তরঙ্গটা কিন্তু নিরবিচ্ছিন্ন আকারে উৎপন্ন হচ্ছে না, বিচ্ছিন্ন আকারে, অর্থাৎ বিভিন্ন প্যাকেট আকারে একটা নির্দিষ্ট লেন্থ অনুসারে সে কি হচ্ছে, বিকিরিত হচ্ছে। যে এখানে দেখো আমি যে হাই ফ্রিকোয়েন্সিটা দিছি সেটা কিন্তু আমি একটা তরঙ্গ দিয়ে দেখাইনি, অনেকগুলো বা তিনটে তরঙ্গ দিয়ে আমি দেখাইছি। তার মানে এগুলোকে বলা হয় এক একটা শক্তির প্যাকেট। এগুলোকে কি বলা হয়, এক একটা শক্তির প্যাকেট। তাহলে দেখো তো যে তরঙ্গগুলো আমি ফেলছি সেগুলো কি বিচ্ছিন্ন নাকি নির্বিচ্ছিন্ন? খেয়াল করে দেখো তারা কিন্তু বিচ্ছিন্ন, নির্বিচ্ছিন্ন নয়। তাহলে এই প্রত্যেকটা কিন্তু একটা নির্দিষ্ট শক্তির রেঞ্জ আছে। সেই শক্তিটা কতটুকু প্লাঙ্ক বলে, সেই শক্তিটা হচ্ছে h নিউ। তাহলে আমরা বলতে পারি যে এই E এবং এই E দুইটাই সমান, এবং এই E দুইটা সমানই প্রমাণ করা হচ্ছে বিজ্ঞানী ডি ব্রগলি, এবং সেখান থেকে কিন্তু তার তত্ত্বটা প্রকাশিত হয়। তাহলে আশা করি ব্যাপারটা বুঝছো যে h নিউ জিনিসটা আসলে কোথা থেকে আসছে এবং mc² জিনিসটা কোথা থেকে আসছে। এই দুইটা শক্তির তুলনা করেই কিন্তু ডি ব্রগলি তার তত্ত্বটা প্রদর্শন করে। কিভাবে? ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম প্রকাশের মাধ্যমে। তাহলে এই জিনিসটা আমরা একটু এবার খেয়াল করব যে কিভাবে তিনি করেন। তাহলে আমরা আইনস্টাইন থেকে যে সূত্রটা পাই সেটা হচ্ছে
E ইকুয়াল টু mc স্কয়ার, যেটা কিনা আইনস্টাইনের কি কণা ধর্ম, এটা হচ্ছে আইনস্টাইন তত্ত্ব, এবং এটা হচ্ছে একটা মূলত কি, এটা হচ্ছে একটা মূলত কণা ধর্ম। আবার আমরা একই ভাবে E ইকুয়াল টু কি পাই, h নিউ পাই। তরঙ্গ আকারে যে শক্তিটা বের হচ্ছে সেই শক্তির মানটা আমরা এখান থেকে পাই। এটা কে দেয়, এটা দেয় হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক, এবং এটা হচ্ছে একটা তরঙ্গ ধর্ম বা ওয়েভ পার্টিকেল, তরঙ্গ ধর্ম বা ওয়েভ পার্টিকেল। এবং আমরা এটা বুঝতে পারি যে দুইটা ই কি সমান, একটা হচ্ছে শক্তিটা কোনখান থেকে উৎপন্ন হচ্ছে আর কি পরিমাণ শক্তিটা উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা বলতে পারি E ইজ ইকুয়াল টু কি E, তাহলে একটা E মানে হচ্ছে mc স্কয়ার, একটু খেয়াল করো, একটা হচ্ছে mc স্কয়ার আর একটা হচ্ছে কি h নিউ, নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি নিউ। তাহলে এখান থেকে আমরা কি পাই, mc স্কয়ার ইকুয়াল টু h ইনটু নিউ মানে আমরা কি পড়ছিলাম c বাই ল্যামডা। তাহলে এটাকে যদি আমরা সমীকরণটা সমাধান করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই mc। c মানে আলোর বেগ, এটাকে আমরা কনভার্ট করে লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু h বাই mv, যেখানে c মানে হচ্ছে বেগ আবার v মানেও কি বেগ। অর্থাৎ যদি আলোর বেগের সমান যে সবগুলো বেগ হবে তা তো না, একটা ইলেকট্রনের বেগ আলোর বেগের সমান হতে পারে বা কম হতে পারে, সাধারণত আলোর বেগের 100 গুণ কম হয়, 100 গুণ কম। তাহলে সেটাকে আমরা v দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা পেলাম ল্যামডা ইকুয়াল টু h বাই mv, যেখানে এই h টা হচ্ছে একটা কি ধ্রুবক মান, h টা একটা কি ধ্রুবক মান। তাহলে আমরা জানি যদি সমানুপাতিক চিহ্ন উঠে যায় তাহলে একটা ধ্রুবক আসে, আবার ঠিক একই ভাবে যদি ধ্রুবক উঠে যায় তাহলে সমানুপাতিক চিহ্ন আসে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, ল্যামডা সমানুপাতিক, ধ্রুবকটা যদি তুলে ফেলি তাহলে আমরা পাবো হচ্ছে 1 বাই mv। তাহলে ল্যামডাটা কি বলতো, ল্যামডাটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কার হয়, একটা তরঙ্গের, যেটা কিনা তরঙ্গ ধর্মে প্রকাশিত হবে। আর mv, mv মানে কি ভরবেগ। তাহলে ভরবেগ কার হয়, ভরবেগ সাধারণত কণার হয়। তাহলে খেয়াল করো ল্যামডা মানে কি, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর এই mv মানে কি, mv মানে হচ্ছে ভরবেগ। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কার থাকে, যার মধ্যে তরঙ্গ ধর্ম বিদ্যমান। ভরবেগ কার থাকবে, যার মধ্যে কণা ধর্ম বিদ্যমান। যেমন আমার মধ্যে ভরবেগ বিদ্যমান আছে, ধরো আমি এখান থেকে দৌড়ে পালালাম বা দৌড় দিলাম, তাহলে আমি যখন দৌড় দিব আমার একটা ভর আছে, যদিও সেটা খুব কম যেহেতু আমি খুব চিকন, এবং আমি যখন দৌড় দিব তাহলে আমার একটা বেগ থাকবে। তাহলে আমার ভর প্লাস দৌড়ের জন্য আমার গতি মানে বেগ, তাহলে আমার একটা ভরবেগ থাকতেছে, আমি হচ্ছে একটা কণা। তার মানে ভরবেগ থাকবে যার মধ্যে কণা ধর্ম বিদ্যমান, তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। আমি যখন দৌড় দিব আমার বেগটা কি এত বেশি হবে যে আমি তরঙ্গ আকারে চলবো, থাকবো না, তার মানে আমার মধ্যে কোনো তরঙ্গ ধর্ম থাকবে না। তাহলে তরঙ্গ ধর্ম থাকবে একটা আলো, ধরো আমার গায়ে যে আলোটা পড়তেছে, বোর্ডে যে আলোটা পড়তেছে সেটা হচ্ছে ফোটন কণা। ওই ফোটন কণাটা কিভাবে পড়তেছে, তরঙ্গ আকারে পড়তেছে। ঠিক একই ভাবে তরঙ্গ থাকবে হচ্ছে তরঙ্গ ধর্মের মধ্যে, তরঙ্গ দৈর্ঘ্যটা। তাহলে দেখো তরঙ্গ এবং ভরবেগ বা কণা ধর্ম পরস্পর কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, খেয়াল করো ব্যস্তানুপাতিক। তার মানে এটা দ্বারা আমরা কি বুঝতে পারতেছি, এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি একটা উপাদানের বা একটা পদার্থের যখন তরঙ্গ ধর্মটা হবে সবচেয়ে বেশি তখন তার কণা ধর্মটা হবে সবচেয়ে কম। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তোমরা তো সবাই ব্যস্তানুপাতিক সম্পর্কটা জানো, তাই ডিটেইলস আর বলছি না। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক বলতে আমরা বলতে পারি যে ডি ব্রগলি প্রমাণ করে যে কোন একটা পদার্থের তরঙ্গ ধর্ম সমানুপাতিক 1 বাই কণা ধর্ম। অর্থাৎ তরঙ্গ ধর্ম যত বেশি হবে কণা ধর্ম তত কম হবে, আবার কণা ধর্ম যত বেশি হবে তরঙ্গ ধর্ম তত কি হবে, কম হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ডি ব্রগলির তত্ত্ব। এবং যদি ডি ব্রগলির সমীকরণটা জানতে চাও তাহলে এটা হচ্ছে আমাদের কি ডি ব্রগলির সমীকরণ, ল্যামডা ইকুয়াল টু h বাই mv। অর্থাৎ এটা দ্বারা আমরা প্রমাণ করতে পারি কোন একটা বস্তু বলো কোন একটা পদার্থ বলো দুজনের মধ্যেই একটা দ্বৈত ক্যারেক্টার বা দ্বৈত ধর্ম বিদ্যমান, যেটাকে বলা হয় ডুয়েল ক্যারেক্টার অফ পার্টিকেল। সেটা হচ্ছে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম। আমরা খালি চোখে যাই দেখি না কেন বা যেটাই আমরা খালি চোখে দেখতে পাই না, মাইক্রোস্কোপিক বলো বা ম্যাক্রোস্কোপিক বলো, যে ধরনের পদার্থই বলো না কেন, প্রত্যেকের মধ্যে কিন্তু দুইটা চরিত্র বিদ্যমান, একটা হচ্ছে কণা ধর্ম, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। তবে দুইটা চরিত্র হচ্ছে আংশিক আংশিক করে বিদ্যমান থাকে। ধরো একটা যদি উচ্চতর থাকে, অর্থাৎ আমার মধ্যে কণা ধর্ম বেশি হলে আমার মধ্যে তরঙ্গ ধর্ম কম, আবার তরঙ্গ ধর্ম যদি আমার মধ্যে বেশি হয় তাহলে আমার মধ্যে কণা ধর্মটা থাকবে কি খুবই কম। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এবং এখান থেকে কিন্তু আমাদের m=n h/2π টা ইজিলি বের করে ফেলা যায়। কিভাবে? তাহলে আমরা এখানে একটু ছোট করে লিখতে পারি। আবার ডি ব্রগলি বলে যে এই ইলেকট্রনটা তার মানে কিভাবে চলে বলো তো, ইলেকট্রন একটা পরমাণুর মধ্যে তরঙ্গ আকারে চলে। ইলেকট্রন একটা পরমাণুর মধ্যে কি আকারে চলে, ইলেকট্রন একটা পরমাণুর মধ্যে তরঙ্গ আকারে চলে। এই যে দেখো একটা তরঙ্গ, তার মানে এটা হচ্ছে ইলেকট্রনের কি বেগ।
এই যে এটা হচ্ছে কি ইলেকট্রনের বেগ, অর্থাৎ ইলেকট্রন তরঙ্গ আকারে পরমাণুর মধ্যে আবর্তন করে, যেহেতু এটার বেগ অনেক বেশি। এবং এই যে একটা ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে তরঙ্গ আকারে আবর্তন করতেছে, একটা ইলেকট্রন যতটা তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করবে সে তরঙ্গ দৈর্ঘ্যটাই হচ্ছে তার কক্ষপথের সমান। অর্থাৎ এই 2 পাই আর, অর্থাৎ কোন একটা কক্ষপথের পরিধি হচ্ছে ইলেকট্রনের মোট তরঙ্গ দৈর্ঘ্য। একটু খেয়াল করো, অর্থাৎ তার যতটা তরঙ্গ দৈর্ঘ্য হবে তার তরঙ্গ দৈর্ঘ্যের সংখ্যা, বা ইলেকট্রন একটা কক্ষপথ আবর্তন করলে যতটি তরঙ্গ দৈর্ঘ্য সে অতিক্রম করে সেটা হচ্ছে ওই কক্ষপথের পরিধির সমান। অর্থাৎ 2 পাই আর n ল্যামডা। n মানে হচ্ছে সে যেই কক্ষপথে আছে সেই কক্ষপথের মোট অতিক্রান্ত তরঙ্গ দৈর্ঘ্যের সমান। আচ্ছা, তাহলে এবার ধরে নাও আমি এই যে এই কক্ষপথে দেখো সে কয়টা তরঙ্গ অতিক্রম করছে, টোটাল 3টা অতিক্রম করছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে 2 পাই আর ইকুয়াল টু 3 ল্যামডা। 3 ল্যামডা। তাহলে এখান থেকে আমরা তার পরিধিটা বের করতে পারবো, এবং এখান থেকে কিন্তু আমরা চাইলেই অ্যাম্পিয়ার ইকুয়াল টু nh/2 পাইটা বের করতে পারবো। কিভাবে? ধরো আমরা 3টা দিলাম না, এই n টা আমরা n এর জায়গায় রেখে ফেললাম। n মানে তো কক্ষপথ সংখ্যা, সেটা আমরা তার তরঙ্গ সংখ্যা গুণে বলতে পারবো n এর মানটা কত। সে যে কক্ষপথে আসছে সেই কক্ষপথের সংখ্যা তরঙ্গ দৈর্ঘ্য সেই ইলেকট্রনটা অতিক্রম করবে, এবং সেটা হচ্ছে তার পরিধির সমান। বৃত্তের পরিধি সমান 2 পাই তোমরা জানো। এখন ল্যামডা সমান আমরা কি বের করছি দেখো তো, h/mv। তাহলে এখানে আমরা ল্যামডার জায়গায় কি বসাবো, h/mv। কার তত্ত্ব অনুসারে? ডি ব্রগলির তত্ত্ব অনুসারে। তাহলে দেখো তো, আমি যদি mv টাকে r এর সাথে নিয়ে আসি তাহলে আমি কি পাবো, mvr ইকুয়াল টু 2 পাইটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে এই পাশে কি থাকবে, nh থাকবে ডিভাইডেড বাই কত, 2 পাই আর 2 পাই। তাহলে দেখো তো mv ইকুয়াল টু nh/2 পাই আসতেছে কিনা। তার মানে ডি ব্রগলি এই সূত্রটা একটা প্রমাণ তিনি কি করে প্রকাশ করে, যেটা বোর তত্ত্বে তিনি প্রকাশ করতে পারেনি। অর্থাৎ ইলেকট্রনের সেই দ্বৈত ক্যারেক্টার দিয়ে আমরা তার কণা ধর্ম এবং তরঙ্গ ধর্মের যে সম্পর্কটা আছে সেই সম্পর্ক দিয়ে আমরা ইজিলি সেই ডি ব্রগলির সমীকরণটা কি করতে পারবো, প্রতিপাদন করতে পারবো। অর্থাৎ খেয়াল করে দেখো, আমরা কিন্তু আগেই বলছি এক একটা পরমাণু মডেল কিন্তু আবিষ্কৃত হয়েছে বা প্রকাশিত হয়েছে অন্য বিজ্ঞানীর বা তার আগে প্রকাশিত বিজ্ঞানীর বলো বা প্রকাশিত পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলো ছিল, যে ত্রুটিগুলো ছিল, সেই ত্রুটিগুলোর আদলে। ঠিক একইভাবে আমরা সীমাবদ্ধতা দেখতে পাচ্ছি যে বোর পরমাণু মডেলে অ্যাম্পিয়ার ইকুয়াল টু nh/2 পাই এই সূত্রের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এই ব্যাখ্যাটাই পরবর্তীতে ডি ব্রগলি তার তত্ত্বের মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্মের মাধ্যমে কিন্তু সেটা প্রকাশ করে দেয়। এবং এখান থেকে আমরা এই ইলেকট্রনের দ্বৈত চরিত্র সম্পর্কে আমরা কি পাই, একটা ছোটখাটো ধারণা পাই।